আপনি তো একজনের নাম বললেন, কিন্তু আমাদের দেশে তো অসংখ্য গণমাধ্যম ব্যক্তি আছেন, অনেক গণমাধ্যম আছে। সবাই কি পারছে সেটি? আসলে আমি যেই পদে আছি এখন ব্যক্তিগত কথা যত কম বলা যায় ততই ভালো আর কি। আমার কাছে প্রথমত আওয়ামী লীগকে তো কেউ ব্যান করেনি এখনো পর্যন্ত। আওয়ামী লীগ আসছে না কেন সেটা আওয়ামী লীগের একান্তই ব্যক্তিগত ব্যাপার হবে না। অবশ্যই হয়তো আওয়ামী লীগের এরকম নেতা নেত্রী আছে, তারা আসুক। যদি আসে আপনারা গ্রহণ করবেন তাদের? মাসুদ কামাল ভাইকে দেখি যে সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস আপনার বড় চাচা নিশ্চয়ই। আমি এখন তো আপনি তার অফিসিয়াল একটি দায়িত্বে রয়েছেন। আমার পুলিশ দেখলেই এক ধরনের প্যালপিটেশন হতো, কারণ আমি মনে হতো যে ও যদি কোনোভাবে আমার পরিচয়টা বের করতে পারে ও ঢুকায় ফেলাবে আমাকে। এখন কি মাঝে মধ্যে যখন তার সঙ্গে একাকী কথা বলেন তখন কি মনে হয় আপনি কি প্রেস সেক্রেটারি হিসাবে কথা বলছেন নাকি চাচার সঙ্গে কথা বলছেন? আপনি আমার জায়গায় এখন আপনি ধরেন আপনি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি, আপনি কাকে বিশ্বাস করতেন? আচ্ছা, কোনো পরামর্শ দেন চাচাকে? অপূর্ব জাহাঙ্গীর গণমাধ্যম ব্যক্তিত্ব। যত কথা অনুষ্ঠানে আজ আমরা গণমাধ্যম নিয়েই কথা বলবো। অপূর্ব জাহাঙ্গীর গণমাধ্যম ব্যক্তিত্ব জন্মগতভাবেই, আর ধাপে ধাপে তার পরিচয় আমরা দর্শক আপনাদের সামনে তুলে ধরব। কদিন আগেই বিশ্বব্যাপী মুক্ত গণমাধ্যম দিবস পালিত হলো। কেমন বর্তমানে বাংলাদেশের গণমাধ্যম অবস্থা? এই তো কিছুদিন আগে একটা রেটিংয়ে তো আমরা বোধহয় ইন্ডিয়া পাকিস্তান সবগুলোকেই ছাড়িয়ে গেলাম। সো এটাই আমার মনে হয় এটা একটা বড় জবাব। এখন কেমন লাস্ট 15 বছর যদি ধরেন, বা লাস্ট 15 বছরও না, আপনি যদি বাংলাদেশের ইতিহাস ধরেন, আমার কাছে মনে হয় আমার পড়া অনুযায়ী দিস ইজ দ্য বেস্ট টাইম ফর প্রেস মিডিয়া। এবং মুক্ত গণমাধ্যম চর্চা কিন্তু আমরা দেখছি। ইভেন টু সাম এক্সটেন্ট আমি একটা খুব মজার উদাহরণ দিই, এটা আমার খুব সুন্দর দৃশ্য। এটা যে আমি বলি যে আমার খুব ভাল লাগে যখন বিটিভির টক শোতে আমি মাসুদ কামাল ভাইকে দেখি যে সরকারের 14 গোষ্ঠী উদ্ধার করে দিচ্ছে। মানে এটার চেয়ে বড় প্রেস ফ্রিডম স্টেটমেন্ট মনে হয় আমি আর উদাহরণের স্বরূপ দিতে পারবো না আর কি। আপনি তো একজনের নাম বললেন, কিন্তু আমাদের দেশে তো অসংখ্য গণমাধ্যম ব্যক্তি আছেন, অনেক গণমাধ্যম আছে। সবাই কি পারছে সেটি? আমার কাছে মনে হয় সবাই পাচ্ছে। অ্যাটলিস্ট সরকার থেকে বা কোনো রকমের তো কোনো চাপ দেওয়া হচ্ছে না। আমরা তো কোনোভাবে কাউকে কোনো কথা না বলার জন্য বলছি না। ইভেন আমি যে উইংটাতে কাজ করি, প্রেস উইংয়ে, সেখানেও কিন্তু আমি আমাদের এন্ড থেকে কোনো ফোন যায় না, এটা আমি গ্যারান্টি সহকারে বলতে পারি আর কি। সো আমার এন্ড থেকে এটা যে আরও ভালো হতে পারে না তা না, কিন্তু আমার কাছে মনে হয় যে 15 বছর যে চর্চাটা গেছে, এই চর্চা থেকেও তো উঠে আসার একটা, মানে গণমাধ্যম কর্মীদেরও হয়তো উঠে আসতে একটা দ্বিধাবোধ হয়। কিন্তু ওই যে কালচারটা ইনফিউজ করে দিলে আমার কাছে মনে হয় মানে থিংস উইল বি ফাইন। ঠিক এই জায়গাটাই আমাদের প্রশ্ন যে আপনি যেটি বললেন, আপনি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি হিসাবে কাজ করছেন, আপনাদের তরফ থেকে কোনো অসুবিধা নাই, কিন্তু এটা কি আপনি মানবেন যে তারপরও বিগত আমাদের দেশের যে কালচারটা, আমরা বিভিন্ন সরকারের আমলে দেখেছি একটু গণমাধ্যমকে চেপে ধরার একটা টেন্ডেন্সি, সেটা আপনাদের নাই, কিন্তু সেই ভীতিটা তো কিভাবে দূর করবেন? এই যে কালচারটা ইনফিউজ করে দিতে হবে। আপনি যদি কোনো তথ্য দেন, একটা হচ্ছে তথ্য সত্যতা কত দূর, মিসইনফরমেশন না ডিসইনফরমেশন না অ্যাকচুয়াল ফ্যাক্টস, এটার উপর কোনটার উপর বেস করে তথ্যটা দেওয়া, সেটা একটা আলাপ আমরা করতে পারি। কিন্তু আপনার সাথে হয়তো আমি সরকারের পক্ষ থেকে ডিবেটে জড়াতে পারি, কিন্তু আপনাকে ক্যান্সেল করে দেওয়ার কোনো এখতিয়ার আমার নেই বা আমাদের থাকার কথাও না। সো কিন্তু এই আমার কাছে মনে হয় যে এই কালচারটা যদি কোনো মতে ইনফিউজড হয়ে যায়, এই কালচারটা যদি গণমাধ্যম কর্মীরা গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোর মধ্যে যদি থেকে যায়, তাহলে আমাদের আর সামনে কোনো সমস্যা হবে না। মানে এটাও ধরেন যে সেলফ সংস্কার যেটাকে বলে আর কি। ওটা হ্যাঁ, এই কালচারটা পরিবর্তনের কোনো উদ্যোগ আছে কি না আপনাদের? এই যে এখন তো সবাই যে কোনো কথা বলতে পারছে। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, একদম ক্ষুদ্র এক্সাম্পল যদি দিই, আপনার আজকে একটা ফেসবুক স্ট্যাটাস দিতে ভয় লাগবে না। আপনি যদি প্রধান উপদেষ্টাকে গালি দিয়েও একটা ফেসবুক স্ট্যাটাসে দেখবেন আপনার নিজের থেকে কোনো ভয় নেই, আপনাকে কেউ ফোন দিবে না, কোনো এজেন্সি থেকে আপনাকে ফোন দিয়ে ডাকবে না, চা খাওয়ার দাওয়াত দিবে না। সো এই প্র্যাকটিসটা করে যেতে হবে। আচ্ছা, এটা তো সাংবাদিকদের নিজেদেরও তো একটা ভূমিকা আছে যে আমি সুযোগ পেলেই গালি দিয়ে বসলাম একজন দায়িত্বশীল ব্যক্তিকে। ওই যে এটা টু ওয়েজ। আমাদেরও যেমন এখতিয়ার নেই বললাম যে আপনাকে ক্যান্সেল করার, আপনারও একটা ইয়ে আছে যে আমি কতটা ফ্যাক্টসের উপর এবং কিভাবে আমি প্রশ্নটা সাজাচ্ছি। মানে আমি জনপ্রিয়তা পাওয়ার জন্যই আমি বড় কাউকে, দায়িত্বশীল কাউকে এটা বলে দিব, সেটা তখন এটিকেটের প্রশ্ন চলে আসে। এবং সেটা তখন কিন্তু দেখবেন যে করছে তার জার্নালিজম ক্যারিয়ার নিয়ে প্রশ্নটা আসবে। মানে বাংলাদেশের মানুষ কিন্তু বোকা না।
তারা কিন্তু বুঝে যে কোন প্রশ্নটা কী আছে। এই যে লাস্ট 15 বছর আমরা পিএমের প্রেস কনফারেন্স দেখলাম, মানুষ কি বুঝে নেয় যে এই প্রশ্নগুলো কীভাবে ফেস করা হচ্ছে, কীভাবে হচ্ছে। তো আমার কাছে মনে হয় যে এটা মানে এই প্র্যাকটিসটা বোথ ওয়েজ, এবং যদি আপনি এখানে এটা মিসইউজও করেন, এটা বাংলাদেশের জনগণই আপনাকে কিন্তু মানে প্রত্যাখ্যান করবে। গণমাধ্যমকে সুন্দর রাখতে হলে দুই পক্ষেরই করার আছে, যেমন নীতি নির্ধারক যারা, তাদের দায়িত্ব সেই পরিবেশটা তৈরি করা, আর যারা গণমাধ্যমে কাজ করি আমাদেরও নিশ্চয়ই যে আমরা সুযোগ পেলেই একজনকে গালি দিব বা কাউকে টার্গেট করে একটা অসত্য সংবাদ পরিবেশন করব, এটাও উচিত না। এটা আমি মনে করি যে আপনি যেটা বললেন এটা একদমই ঠিক, এটা বোথ ওয়েজ কাজ করে। বাক স্বাধীনতার আমলে আপনি গালি দিতেও হয়তো দিতে পারেন, মানে এটা তো একটা গ্রে লাইন, এটা আপনি কতটুকু ক্রস করে দেবেন। ঝামেলাটা হচ্ছে যখন আপনার মানে কোনো একটা ফ্যাক্টস বেস না হয়ে কোশ্চেনটা যখন হয়, তখন এটা কতদূর এথিক্যাল জার্নালিজমের মধ্যে পড়ে, তখন ওই কোশ্চেনটা চলে আসে আর কি। সো এটা অবশ্যই বোথ ওয়েজ, এবং দুইজনের এই যে আমি এটার জন্যই বললাম যে এই কালচারটা ইনফিউজ করা, নিজেকে যে নিজের দায়বদ্ধ রাখা, এবং একজন সংবাদ মাধ্যম কর্মী হিসাবে, একজন সংবাদ মাধ্যম প্রতিষ্ঠান হিসাবে, এবং গভর্নমেন্টের তরফ থেকে যে এই দায়বদ্ধতা রাখার কালচারটা এই দেশে এস্টাবলিশ করাটা অত্যন্ত জরুরি। আচ্ছা, তাহলে এই বিষয়টা, এই যে ভুল তথ্যগুলো ধরেন নীতি নির্ধারকদের কাছে চলে যাওয়া, যেমন আমি বলি যে বিগত দিনে দেখেছি যে বিগত দিনে যারা ক্ষমতায় ছিলেন তারা কাউকে টার্গেট করে ধরে উনি শিবির করেন, উনি জামাত করেন, বা অনেককে জঙ্গির সঙ্গে সম্পৃক্ত করে দেওয়া হয়েছে। আবার এখন কিন্তু সে ধারা কিন্তু পরিবর্তন হয়নি, জাস্ট মার্কাটা পরিবর্তন করা হচ্ছে। এখন বলা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের দোষর। তো এইটাকে কিভাবে নিয়ন্ত্রণ করা? এই যে ফ্যাক্টস বেস, আপনাকে নিয়ে কেউ অ্যালিগেশন দিতেই পারে, অ্যালিগেশন দেওয়া তো আপনি থামাতে পারবেন না। একজন মানুষ যদি কেস করে, সাপোজ আপনার নামে করলো বা আমার নামে করলো, একটা মানুষের মৌলিক অধিকারে কেসটা করা, সেই নালিশ দেওয়াটাও তার মৌলিক অধিকার। এটা ফ্যাকচুয়াল কিনা এখন সেটা দেখতে হবে আর কি। মানে এখন আপনাকে শিবির বললেই যে আপনি শিবির হয়ে যাবেন, আমাকে শিবির বললেই যে আমি শিবির হয়ে যাবো, ব্যাপারটা তা না। এবং এই প্র্যাকটিসটাও আমাদের পারসেপশন তো তৈরি হয়ে যায়। এই যে এটাই মানে এটার জন্য আমি এমফাসাইজ দিচ্ছি কালচারটা ইমপ্রুভ করা। পারসেপশনটাও তৈরি হওয়া এত সোজা হওয়া উচিত না। আপনি আমাকে একটা কথা বললেন, আমি আপনাকে একটা কথা বললাম, এটার মানেই যে আপনি সেটা হয়ে গেলেন, সেটা যাতে মানুষজন না মনে করে আর কি। সেই ব্যাপারটা আমার কাছে মানে এটার জন্য মানে ইটস অল অ্যাবাউট দ্য কালচার। এইটা মিডিয়ার কালচারটা আমরা কীরকমভাবে প্র্যাকটিসটা কীরকম রাখতে পারি সেটার উপর ডিপেন্ড করবে। মূলধারার গণমাধ্যম এইটা যেমন শক্তিশালী, পাশাপাশি এখন কিন্তু সোশ্যাল মিডিয়াটাও খুব শক্তিশালী, কিন্তু সোশ্যাল মিডিয়ায় তো কোনো নিয়ন্ত্রণ নেই যে আমি কাউকে টার্গেট করে ঢালাও বলে দিলাম। হ্যাঁ, নিয়ন্ত্রণ নেই, তখন আপনি যে আইনের আশ্রয় নিতে পারেন যদি আপনার মনে হয় যে আপনার মানহানি হচ্ছে। এই প্র্যাকটিসটা কিন্তু শুধু বাংলাদেশের প্রবলেম না, এটা গোটা পৃথিবীর প্রবলেম, স্পেশালি যেখানে বাক স্বাধীনতার চর্চা হয় আর কি। সো এই জিনিসগুলো এবং সোশ্যাল মিডিয়া ব্যাপারটাও তো নতুন, এটা তো মানে লাস্ট 20 বছর মধ্যে এটার বুম আর কি। সো এইটা ন্যাভিগেট করতেও এটা আমার কাছে মনে হয় যে এটার কিছু পলিসিগত মানে ওয়ার্ল্ড ওয়াইড কিছু পলিসিগত ব্যাপার আছে। বাট এছাড়া হচ্ছে এই যে মানে পুরো ব্যাপারটা হচ্ছে আপনি কিসের উপর ভিত্তি করে কাজটা করছেন সেটার উপর, এবং আপনাকে কেউ কিছু বললেই আপনি যে সেটা হয়ে যাবেন, সেই কালচারটা যাতে আমাদের মধ্যে না থাকে আর কি। এই বিষয়গুলো নিয়ে কি আপনারা ভাবছেন? সর্বোচ্চ জায়গায় আপনি কাজ করছেন, গণমাধ্যমের দায়িত্বে আপনি। আমরা হয়তো ভাবছি পলিসিগত জায়গা থেকে, যে একটা মিডিয়া কমিশন হলো, তারা তাদের ইয়েগুলো দিল, এবং এখন হয়তো ঐক্য কমিশনের মাধ্যমে এই ব্যাপারগুলো অন্যান্য পলিটিক্যাল পার্টি বলেন, মানে এই যে এই ডিবেটটা এই ডিবেটটা ফ্যাসিলিটেট করাটা হচ্ছে আমাদের কাজ। এবং যেহেতু এটা হচ্ছে একটা ইন্টারিম গভর্নমেন্ট, সো এই কোন সিদ্ধান্তগুলোও কিন্তু সবার মানে বাংলাদেশের প্রত্যেক পলিটিক্যাল পার্টি ধরেন এখন যেহেতু বাংলাদেশকে রিপ্রেজেন্ট করছে, বাংলাদেশের জনগণকে রিপ্রেজেন্ট করছে, সো সেই আলোচনার ভিত্তিতে কিন্তু এই পলিসিগুলো নির্ধারণ হবে আর কি। সো আমরা আমাদের এন্ড থেকে হয়তো হাইয়েস্ট করতে পারি বা সরকার করতে পারি যে এই ব্যাপারটা ফ্যাসিলিটেট করা, কিন্তু আমার কাছে মনে হয় যে বাক স্বাধীনতা বা মুক্ত গণমাধ্যম বলেন, এইটার চর্চাটা কালচারের মধ্যেই এটা করতে হবে। পলিসিগতভাবে আইনগতভাবে অনেক কিছু সরকার করছে যেটা আমরা প্রতিনিয়ত দেখতে পারি আর কি, কিন্তু এই বাক স্বাধীনতার যে চর্চাটা, এটা কিন্তু আগে নিজের অনুধাবন করার একটা বড় জায়গা আছে আর কি। সো এই প্র্যাকটিসটা যদি এর মধ্যে হয়ে যায়, তাহলে এই যে যেমন এখন চ্যানেলগুলো যারা আছে বা যারা মেইন স্ট্রিম গণমাধ্যমের সাথে জড়িত,
তারা কিন্তু এখন দেখবেন যে লাস্ট 15 বছর থেকে এখনকার যে শিফট, এটা কিন্তু টিভি খুললেই বোঝা যায়, ইউটিউব খুললেই বোঝা যায়। সো এই শিফটটা যদি চলমান থাকে তাহলে কিন্তু দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। আপনি যে বললেন যে সরকার কাজ করছে, সংস্কারের উদ্যোগ নিয়েছে, সংস্কার তো করছেন আপনারা, কিন্তু আমরা যদি বিভিন্ন রাজনৈতিক দল যারা এখন মাঠে আছেন তারা বলছেন যে সংস্কারের দায়িত্ব নির্বাচিত সরকারের, কিন্তু বিগত ইতিহাস যদি আমরা দেখি আসলে নির্বাচিত সরকারের দায়িত্ব নেওয়ার পর আসলে সংস্কারের খুব একটা উদ্যোগ নিতে দেখিনি আমরা। আমি নির্দিষ্ট করে কোনো দলকে বলছি না, বিগত যারা ক্ষমতায় ছিলেন, যদি সেই হিসাবে বলি 111 সরকার যাদেরকে বলি, সেই 2 বছর কিছু কিন্তু সংস্কার হয়েছিল, পরবর্তীতে কিন্তু সে সংস্কার আবার থেমে গেছে। আবার এখন এই যে আপনারা যারা অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করছেন, আপনারা বেশ কিছু উদ্যোগ নিয়েছেন, তো মনে হয় কি না যে আপনারা যদি তাড়াতাড়ি নির্বাচন দিয়ে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে দেন, তো এই সংস্কারের যে ধারা সেটা অব্যাহত থাকবে? দেখেন, এটা তো বিভিন্নভাবে অ্যান্সার দেওয়া যায়। আমি আমার ব্যক্তিগত ভাবনাটা বলি। আমি অ্যাজ আ পার্সন একটু অপটিমিস্ট। আমি মনে করি যে লাস্ট 15 বছর বাংলাদেশের উপর দিয়ে যা গেছে, এটা রিপিটেশন বোধহয় কেউ চাই না আমরা। পলিটিক্যাল পার্টি হোক, অন্তর্বর্তীকালীন সরকার হোক বা 18 কোটি জনগণ হোক, মানে আমরা কিন্তু ওয়ার্সটা দেখে ফেলছি। উই কান্ট গো ব্যাক টু দ্যাট। মানে আর যত কিছুই হোক, আমরা যদি পিছনে মানে আবার আগের জায়গাতে ফিরে যাই, মানে আপনি যদি ইতিহাস ঘাটেন, আপনি দেখবেন যে আমরা কিন্তু দেশ হিসাবে প্রচণ্ড লাকি। আমরা এরকম বারবার চান্স কিন্তু আসে না, মানে তাই না? মানে আমরা কিন্তু অনেকবার এই চান্সটা পেয়েছি, আমরা ইউটিলাইজ করতে পারিনি বা করতে দেওয়া হয়নি। এইবার হচ্ছে হয়তো এইবার যদি না হয়, এটা পরের বার আদৌ আসবে কি না আমি জানি না। তো আমি অপটিমিস্ট। আমি মনে করি যে সবার এই শিক্ষাটা হয়েছে। আপনি রাজনৈতিক দল বলেন বা বাংলাদেশের যত স্টেক হোল্ডার আছে, তারা সবাই হয়তো নিজেকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে এখন রাখবে। এবং এটার জন্য বললাম যে ওই কালচার, আমি বারবার কালচারটা এমফাসাইজ, এটাও কিন্তু একটা ওই কালচারের অংশ, যে নিজেকে একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখা। আমি কত দূর হাত দিব, কত দূর হাত দিব না, আমি কত দূর আমার নিজের গেইনের জন্য করব, কত দূর করব না, কত দূর জায়গায় আমি থাকবো। তো আমার কথা হচ্ছে যে এই শিক্ষাটা আশা করি আমরা পেয়েছি সবাই। ব্যক্তিগত মতের কথা বলছিলেন, তো সেইভাবে যদি আপনার মত জানতে চাই যে আসলেও কি খুব সহসা নির্বাচনের পরিবেশ আছে কিনা, বা এই অবস্থায় একটি নির্বাচন দিলে নির্বাচনটা গ্রহণযোগ্য সুষ্ঠু হবে কিনা? আমি এই ব্যাপারে প্রধান উপদেষ্টার কথাই একো করব। এক নাম্বার হচ্ছে যে উনি চাচ্ছেন এবং উনি এটা হয়তো মনেও করেন যে উনি করতে পারবেন, এবং আমিও মনে করি উনি করতে পারবে, যে এইবার নির্বাচনটা বাংলাদেশের সবচেয়ে বেস্ট নির্বাচন হবে, এবং এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। সেটা ফ্যাসিলিটেট করতে অন্তর্বর্তীকালীন সরকারকে যা যা করতে হয় সেটাই করবে, এবং উনিও একটা টাইম লাইন দিয়ে দিয়েছে যে এটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে হবে, এবং উই আর স্টিকিং বাই দ্যাট। সো আমি কোনো কারণ দেখি না যে না হওয়ার, কারণ সেইটা করাটা অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় দায়িত্ব। এবং আপনি দেখবেন যে মানে আমরা সংস্কারের কথা হচ্ছে, একই সাথে কিন্তু নির্বাচন কমিশন কিন্তু থেমে নাই। নির্বাচন কমিশন কিন্তু নির্বাচনের কাজ করে যাচ্ছে। সো না হওয়ার কোনো কারণ আমি দেখি না আর কি, বরং আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এবার সবচেয়ে ভালো নির্বাচনটা হবে। কোন ধাপের নির্বাচনটা বর্তমান সরকার প্রায়োরিটি দিবে? কারণ আমরা জানি দুই পক্ষেরই দাবি আছে। কেউ বলছেন জাতীয় নির্বাচন দেওয়ার জন্য, আবার কেউ বলছে না আগে স্থানীয় পরিষদের নির্বাচনটা হোক। আপনার কাছে কি মনে হয়? ব্যক্তিগতভাবেই আপনি বলেন। আসলে আমি যেই পদে আছি এখন, ব্যক্তিগত কথা যত কম বলা যায় ততই ভালো আর কি। কিন্তু এটাও কিন্তু আমি মনে করি, এটাও আমার ব্যক্তিগত মত, এটা হচ্ছে বাংলাদেশের স্টেক হোল্ডাররা যেটা ফাইনালি ঠিক করবে। আমার কাছে মনে হয় এই যে স্টেক হোল্ডাররা কি এক হতে পেরেছে কখনো? আমি মনে করি পেরেছে। যেমন আমি একটা উদাহরণ দিই, এই যে প্রধান উপদেষ্টা ফরেন সার্ভিস একাডেমিতে একবার সকল রাজনৈতিক দলদের ডাকলেন, এবং একটা ছবি আসলো, আপনি খেয়াল করেছেন যে সবাই এক ফ্রেমে, সবাই আমরা তো কিছু জায়গায় এক হই। মানে তখন ডাকাটা হয়েছিল, আপনি দেখছিলেন, খেয়াল করেছেন প্রচণ্ড ডিসইনফরমেশন আসছিল, রাইট? সো তখন যে ঐক্যটা আমাদের দরকার ছিল, তারপর আমরা লাস্ট ইয়ার পূজার সময় যে ঐক্যটা দেখালাম, ইভেন অগাস্টের 5 থেকে অগাস্টের 8 তারিখ, যখন কোনো সরকার নেই, মানে আপনি চিন্তা করেন এরকম একটা ঘটনা নিউ ইয়র্কে অথবা নিউ দিল্লিতে ঘটে গেছে। আমরা কিন্তু মানে যথেষ্ট শান্তিপূর্ণভাবে ট্রানজিশনটা হয়েছে। আপনি মানে বাংলাদেশের মানুষজন রাস্তায় নেমে আসলো ট্রাফিক কন্ট্রোল করার জন্য, পুলিশ নাই, পাহারা দিচ্ছে এক প্রতিবেশী আরেক প্রতিবেশী ঘর। তো আমার কাছে মনে হয় আমাদের দেশের
মজার ব্যাপারটা হচ্ছে ডিবেটটাও হয়, কিন্তু আলটিমেটলি আমরা একটা জায়গায় মিট করতে পারি। সো এই ধারণা এই কোন নির্বাচন আগে হবে বা এটা যে কোনো আসলে ইয়েতে আমার মনে হয় এই ডিবেটটা প্রচণ্ড হেলদি। মানে এই এটা এটা একজন মানছে, ওটা আরেকজন মানছে না, এটা হয়তো নিউজে দেখলে মনে হয় খুব ইয়ে হয়ে যায়, এজিটেটেড হয়ে যায়, আচ্ছা কী হবে না হবে। আমার কাছে এই ডিবেটটা থাকাটা খুব জরুরি। আচ্ছা, আপনি বলছিলেন যে সবাইকে নিয়ে বসছেন। অবশ্যই আমরা দেখেছি যারা অন্তত এখন মাঠে আছেন, রাজনীতিতে আছেন, সব দলকে নিয়েই আপনারা চেষ্টা করছেন তাদের মতামত নেওয়ার। কিন্তু পাশাপাশি এটাও তো ঠিক, বিগত দিনে আওয়ামী লীগ যা কী করেছে না করেছে জনগণ দেখেছে, জনগণ বিচার করবে। কিন্তু একটি প্রাচীন দল হিসাবে আওয়ামী লীগ এখন যে অবস্থায় আছে, আপনি কি মনে করেন কি না যে না, তাদেরও এই দেশের জনগণকে নিয়ে কাজ করার সুযোগ আছে? আমার কাছে প্রথমত আওয়ামী লীগকে তো কেউ ব্যান করেনি এখনো পর্যন্ত। আওয়ামী লীগ আসছে না কেন সেটা আওয়ামী লীগের একান্তই ব্যক্তিগত ব্যাপার, আমাদের এন থেকে তো কেউ বলেনি। আসলেই তো প্রকাশ্যে দেখা গেলেই তো তাদের তাহলে পাপের বোঝাটা বুঝেন, তাদের নামে মামলা হচ্ছে, তাহলে পাপের বোঝাটা বুঝেন। না নিশ্চয়ই সব এদেশের অনেক সংখ্যক আওয়ামী লীগের সমর্থক আছেন, নেতা আছেন, সবাই নিশ্চয়ই সব ধরনের অপকর্মের সঙ্গে জড়িত। তাহলে তারা আসুক। প্রথমত হচ্ছে আপনি মামলা দেওয়া থেকে তো কাউকে বাদ দিতে পারবেন না। মানে একজন আপনার মৌলিক অধিকার একটা হচ্ছে যে আপনি একজনের নামে কেস করতে পারেন। সো কোনো XYZ কারোর নামে যদি কেসও থাকে, আমাদের সরকারের মেইন কাজ হচ্ছে এটার কেস ফ্যাক্টসের উপর বেস করে এটা তদন্ত করা, এবং কেস মানেই যে তাকে আসামি করে ফেলা। তা এই যে এখন একটা বড় মাঝখানে একটা বড় হিরি দেখা গেলো যে 400-500 জনের নামে যাকে ইচ্ছা মামলা দিয়ে দিচ্ছে। আমরা কিন্তু বারবার বলছি যে এটা সুষ্ঠু তদন্ত করার আগ পর্যন্ত আপনি কাউকে গ্রেফতার করতে পারবেন না। অবশ্যই হয়তো আওয়ামী লীগের এরকম নেতা নেত্রী আছে, তারা আসুক। মানে তাদের যদি সাহসী থাকে যে আমি কিছু করিনি, আমি সৎ, আমি ঠিকঠাক মতো কাজ করেছি, তাহলে তাকে বাধা দিচ্ছে। যদি আসে আপনারা গ্রহণ করবেন তাদের? আমরা তো ওই যে বললাম, আমরা তো আওয়ামী লীগকে ব্যান করিনি, কিন্তু আওয়ামী লীগের এটা আওয়ামী লীগের নিজের অনুধাবনের ব্যাপার যে মানে এটা আমি আমার ব্যক্তিগত জায়গা থেকে বলি যে আপনি কি কাউকে অনুতাপ পোষণ করতে দেখেছেন? কেউ কি সরি লাস্ট এই জুলাই অগাস্ট নিয়ে কাউকে বলেছেন যে এটা ভুল হয়ে গেছে? কিন্তু অনেকে সমালোচনা করেছেন। কি সমালোচনা করেছে? মানে যেই এখন অনুতাপের দায়িত্ব কার? যিনি সর্বোচ্চ বা যারা নীতি নির্ধারক ছিলেন তারা অনুতাপ করবে। একজন সাধারণ কর্মী হিসাবে সবার তো দায়িত্ব না যে তাদের দায়িত্ব নিয়ে না, মানে সরি বলা। এখানে রিকনসিলিয়েশনের যেমন রিকনসিলিয়েশনটা হয় হচ্ছে বোথ ওয়েজে। রিকনসিলিয়েশনটা কিন্তু আমি একা করতে পারবো না, আপনারও আমার সাথে থাকতে হবে রিকনসিলিয়েশন। ওই রিকনসিলিয়েশনের জায়গা থেকে আমি এখনো পার্সোনালি আমি আওয়ামী লীগের কোনো অ্যাক্টিভিটি দেখি না, কিন্তু এই রিকনসিলিয়েশনটা হওয়া দরকার বলে আমি মনে করি আর কি। কিন্তু সেটা কখনো একতরফা হতে পারবে না। সো আওয়ামী লীগ মানে সরকার থেকে তো আওয়ামী লীগকে ব্যান করা হয়নি এখনো পর্যন্ত, যত কিছুই হোক না কেন। তো আমার কথা হচ্ছে তাহলে কি বাধা হয়ে দাঁড়াচ্ছে আওয়ামী লীগের মিটিং করার থেকে? তো আমার কথা হচ্ছে যে এটা আওয়ামী লীগ নিজেই নিজেরটা দেখুক। আচ্ছা, আপনি বলছিলেন যে মামলার বিষয়গুলো 400-500 লোককে আসামি করে মামলা, এবং অনেক ক্ষেত্রে আমরা সাংবাদিক যারা আমরা দেখেছি, কথা বলেছি, যাকে বাদী করা হয়েছে তিনিও জানেন না। তো এগুলো মনে হয় না যে সত্যিকারের অপরাধ যেগুলো হয়েছে সেগুলো বিচারের ক্ষেত্রে প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে? না, অবশ্যই এটা ধরনের মামলা, অবশ্যই এটা তো একটা মেজর ডিস্ট্রাকশন। কিন্তু এই যে এখানেও একটা ইয়ের ব্যাপার আছে যে মানে ধরেন আমি এটা জিনিসটা এভাবে ফেস করি, যদি আমি একটু ইতিহাস ঘাঁটি বা একটু টাইমলাইনটা দেখি, যে 15 বছরে তো কেউ একটা মামলাও করতে পারেনি, যত যাই কিছুই হোক। এখন ওইটার একটা চাপ হয়তো আসছে যে, এবং মানুষের ক্ষোভও একটা বড় জিনিস। কিন্তু ওই যে আপনি কাউকে তো মামলা দেওয়া থেকে বঞ্চিত করতে পারবেন না। তার যদি মনে হয় 500 জন আমার মামলার আসামি, সে 500 জন দিবে। কিন্তু আমার কথা হচ্ছে আমাদের কাজটা কি, বা পুলিশের কাজটা কি, বা গোয়েন্দা সংস্থার কাজগুলো কি, যে এটা ইনভেস্টিগেট করে দেন এই অ্যারেস্ট করা বা যেই অ্যাকশন নেওয়া। সো এইটা আমরা ইনশিওর করছি যে যাতে প্রপার ইনভেস্টিগেশনটা হয়। আচ্ছা অপূর্ব জাহাঙ্গীর, আমরা আলোচনা চলবে আমাদের, কিন্তু আপনার যে একাধিক পরিচয় আমি শুরুতেই বলেছিলাম, সে পরিচয়গুলো কিন্তু এইভাবে দেওয়া হয়নি। শুধুমাত্র আপনাকে বলেছি যে প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি, পাশাপাশি আপনার বাবা একজন বড় গণমাধ্যম ব্যক্তিত্ব ছিলেন, আমরা ছোটবেলা থেকে তাকে দেখেছি। আপনার দুই চাচা, একজন ডক্টর মোহাম্মদ ইউনুস,
নোবেলজয়ী অর্থনীতিবিদ, আপনার আর এক চাচা উনিও বড় শিক্ষক ছিলেন। আপনি এখন যে দায়িত্ব পালন করছেন এটাতে কি আপনি কোনো এই পারিবারিক ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে কি একটু সুবিধা পাচ্ছেন, না বাড়তি চাপ মনে হচ্ছে আপনার কাছে? আমি সবসময় প্রথমত বাড়তি চাপ হিসেবেই নিই এটা। আমার কাছে কোনো সুবিধা মনে কখনো হয় না, কি বরং চাপটা কি সেটাই জানতে চাই। এক্সপেকটেশনস। মানে ঘাড়ের উপর 3টা ভূত থাকলে তো মানে আপনি যাই করেন না কেন ইজ নট এনাফ আর কি। সো এটা এটা আমার কাছে মনে হয় মানে এই চাপটা হয়তো আমি পছন্দ, মানে আমি আজকে যা পর্যন্ত যত কিছু করেছি এই চাপটার কারণেই হয়তো করতে পেরেছি, কিন্তু এটা একটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে এটা একটা চাপ, এটা কোনো সুবিধা দেয় না আর কি। আমি মনে করি এটার কোনো সুবিধা নাই, চাপটাই বেশি। আপনি বাবাকে দেখেছেন, চাচাদের দেখছেন, যদি তাদের সম্পর্কে একটু বলেন, আপনি ব্যক্তিগতভাবে তাদের কতটা আদর্শের তারা আপনার কাছে, তাদের কোন দিকগুলো আপনাকে বেশি অনুপ্রাণিত করে? আমার বাবারটা যেহেতু আমি সবচেয়ে কাছ থেকে দেখেছি, আমি বাবারটা নিয়ে বলি। আমার বাবা খুব একটা বেশি মানে আজীবন তো আমরা মানে বাংলাদেশের মানুষ ওনাকে টিভিতেই দেখেছে। আমার কাছে মনে হয় বাবার যেই জিনিসটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগতো যে উনি খুব নিউট্রাল জায়গা থেকে কথা বলতে পারতেন কোনো পক্ষপাতিত্ব ছাড়া, এবং যেটার জন্য ওনার সবার সাথে একটা গ্রহণযোগ্যতা ছিল। সো এইটা আমার কাছে খুব মানে ইন্টারেস্টিং লাগে আর কি, যে একটা মানুষ, কারণ আমি বহু মানুষকে দেখেছি যে একটা পক্ষ নিয়ে নেয় খুব ইজিলি, কিন্তু এই নিউট্রাল থেকে কথাবার্তা বলার মানুষজন আমি খুব কম দেখছি, এবং আমি খুব লাকি যে আমার বাবা তাদের মধ্যে একজন ছিলেন আর কি। সো এইটা আমি মানে তার কাছ থেকে যতটা শেখা যায়, সো এটা এখনো শেখার ট্রাই করছি বলবো। আর এখন যিনি আছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার বড় চাচা নিশ্চয়ই। উনাকে নিয়ে আসলে বলার মানে আমার মনে হয় আমি কি বলবো আসলে এটা বলাটা মুশকিল, এবং মানে বাংলাদেশের জনগণই তো দেখছে, এবং আমার খুব মানে উনি যেই সময়ে এই দায়িত্বটা নিলেন, মানে আমি এটা মনে করি যে আজকে যদি, কারণ উনি একটা কথা বলে যেটা উইচ ইজ কমপ্লিটলি ট্রু, যে আমরা কিন্তু একটা যুদ্ধ অবস্থার মধ্যে আছি। আজকে উনি বাংলাদেশের জন্য যেরকমভাবে একটা ছাতার মতো কাজ করেছে, আজকে আপনি অন্য যে কোনো কেউ যদি আজকে অন্তর্বর্তীকালীন প্রধান, আমরা কিন্তু এত স্টেবল থাকতে পারতাম না এই অবস্থায়। মানে এখন স্টেবল আছি দেখে আমরা খুব আরাম করে জুলাই অগাস্ট নিয়ে কথা বলতে পারি। জুলাই অগাস্টে কী হয়েছে আপনি একটু চিন্তা করেন তো, একটা ভয়াবহ মানে একটা ব্লাড ব্যাথ হলো কিন্তু। সো মানে এটার পরও যে আজকে এই কয়েক মাসের মধ্যে আমরা এরকম ছাদের মধ্যে বসে আড্ডা মারতে পারছি, আমি বলবো যে এটা জাস্ট বিকজ দ্য পার্সোনালিটি অফ প্রফেসর ইউনূস, এই কারণে। সো আমার এটা খুব মানে ইন্টারেস্টিং লাগে আর কি ওনার। আচ্ছা, চাচা হিসাবে আমি এখন তো আপনি তার অফিসিয়াল একটি দায়িত্বে রয়েছেন, কিন্তু আগে যখন শুধুমাত্রই তিনি আপনার চাচা ছিলেন, তখন এত বড় একজন নোবেলজয়ী, বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী, তাকে নিয়ে গর্ব করার বদলে তার নামে যখন মামলার খড়গ ছিল, তাকে কোর্টে হাজিরা দিতে হতো, এই যে বা তার নামে যে অপবাদের একটা চেষ্টা ছিল, এই জিনিসগুলো তখন আপনাকে কেমন লাগতো? ও ওয়াও, মানে লাস্ট 15 বছর যা ছিল, আমি একটা উদাহরণ দিই, যেমন আমি এই উদাহরণটা নর্মালি দিই না, আজকে যেহেতু একটা ইনফর্মাল আলাপ আমি মনে দিই এটা। সেটা আমার বাবা মারা গেলেন 2019 সালে। তো অনেকে চেয়েছিল যে ওনাকে শহীদ মিনার নিয়ে যাওয়া হোক, কিন্তু আমরা নিতে পারিনি। মানে ওনাকে শহীদ মিনার নিয়ে না যাওয়ার কোনো কারণ নাই, কোনো কারণ নাই, কিন্তু উনারই বন্ধুবান্ধব, উনারই চেনা মানুষজন যারা তখনকার দলের সাথে জড়িত ছিল, ওনারাই বললো এটা সম্ভব না। এবং এমন জায়গা থেকে আমরা শুনলাম যে এটা সম্ভব না, যে আমরাই হতভাগ হয়ে গেলাম যে উনি এটা কি বলে। আপনি মানে এখানে যারা শহীদ মিনারের তত্ত্বাবধানে ছিলেন তখন, আমি নাম বললাম না, আমরা সবাই জানি কারা কারা তখন গেছে। আমার কাছে এই জিনিসগুলো খুব আশ্চর্য লেগেছিল, যে এটা তো মানে তার মানে হেট্রেডটা কি এতটুকু কিনা, মানে ওয়ার ডু ইউ ড্র দ্য লাইন। এবং ধরেন এই যে ওনাকে তো যা ইচ্ছা তাই বলা হয়েছে লাস্ট 15 বছর, এবং এগুলো কিন্তু ট্রিকল ডাউন করে আমাদের মধ্যেও আসছে, আমরাও অনেক কিছু শুনেছি, অনেক কিছু ইয়ে করেছি। সো মানে হয়তো মানে এটা আসলে বলে বোঝাতে পারবো না,
যে কেমন লাগছিল, বাট ইট ওয়াজ অ্যান ইজি টাস্ক। লাস্ট 15 বছর মানে মোটামুটি মানে যেমন আমি যেহেতু বহু বছর ধরে নিজে নিজে ঢাকা শহরে একা গাড়ি চালায় ঘুরে, আমার পুলিশ দেখলেই এক ধরনের প্যালপিটেশন হতো, কারণ আমি মনে হতো যে ও যদি কোনোভাবে আমার পরিচয়টা বের করতে পারে, ও আমাকে আমার কিছু ইয়ে না, অথচ আমার কিন্তু ধরেন কাগজপত্র সব ঠিক আছে, লাইসেন্স আছে, কিন্তু ও ঢুকায় ফেলাবে আমাকে, মানে এই আতঙ্কে আমরা ঢাকা শহরে থাকতাম। কিন্তু আমাদের এটা ছিল যে বাংলাদেশ ছেড়ে যাবো না, যে যত কিছু হোক না কেন। অনেক অনেক অফার ছিল, অনেক ইয়ে ছিল যে চলে যাওয়াটাই হয়তো ইজি ছিল, কিন্তু আমরা সবাই মোটামুটি আমার পরিবার বলেন সবাই ইয়ে করেছি যে আমরা বাংলাদেশ, এটা আমার দেশ, বাংলাদেশ দেখি কী হওয়ার হবে। তা আপনার পড়াশোনা, বর্তমানে আপনার স্ট্যাটাস, আপনি সিঙ্গেল না ডাবল, এই বিষয়গুলো নিয়ে যদি একটু জানতে চাই। না না, আমি অবশ্যই ডাবল। আমি অ্যাকচুয়ালি কিছুদিন আগে জানুয়ারি মাসে আমি বিয়ে করেছি, সো কোনো সিঙ্গেল হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এছাড়া আমি পড়াশোনা করেছি আমার আন্ডারগ্র্যাড ইউল্যাব থেকে, আর আমি লন্ডন স্কুল অফ আর্টসের কিছু ফেলোশিপ করেছি মাস্টার্স হিসেবে, মাস্টার্সের সমতুল্য আর কি। আমি বহু বছর ডেইলি স্টারে ছিলাম, তারপর বিজ্ঞাপন সংস্থায় কাজ করেছি, তারপর নিজের একটা ফার্ম ছিল, এখনও আছে, যেটা আমি নেই এখন, কিন্তু ফার্মটা চলছে। সো এভাবেই। ভবিষ্যতে কি পরিকল্পনা আপনার? আমি ভবিষ্যৎটা প্রচণ্ড ওপেন রাখতে চাই। আমি আসলে আমি দেখলাম যে প্ল্যান করে আসলে আমি এখনই বলতে পারবো না ভবিষ্যৎ, যেদিকে আমাকে ভবিষ্যৎ নিয়ে যায়, আমি সেদিকে। আমি কি জানতাম আমি এখানে থাকবো আজকে? এটাও তো আমার জন্য একটা সারপ্রাইজ। আপনি এখন যে দায়িত্ব পালন করছেন, আপনি নিশ্চয়ই এখন এটি অন্তর্বর্তী একটি সরকার, নিশ্চয়ই 1 বছরের মধ্যে হোক, 1.5 বছরের মধ্যে হোক, নির্বাচন তো হবেই। পরবর্তী নির্বাচিত সরকারও যদি আপনাকে এই দায়িত্ব পালনের একটি প্রস্তাব দেয়, কি মানে কিভাবে নেবেন সেটি? মানে আই উড বি, আমি কি বলবো আর কি, মানে কাজটা আপনি এনজয় করছেন কিনা এবং আগামীতেও করার ইচ্ছা আছে কিনা? আগামীতে করার ইচ্ছা আছে কি নাই সেটা আসলে আমি এখনও বলতে পারবো না। কাজটাও যে খুব এনজয় করছি বা করছি না সেটাও আসলে আমার মনে হয় না যে কেউই পুরাপুরি কাজটা এনজয় করছে, কারণ 24/7 একটা কাজ, মানে এটা কোনো বাধা নাই, কোনো ইয়ে নাই। সো আমার এটা আসলে মানে ওই যে আমি ভবিষ্যৎটা ওপেন রাখতে চাই, সময় বলে দিবে আমাকে আসলে সময় কোন দিকে নিয়ে যায় আর কি। আপনার লেখাপড়ার সাবজেক্ট কি ছিল? আমার আন্ডারগ্র্যাড ছিল মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজমে, ওই যে, আর ফেলোশিপ ছিল মিউজিকের উপর। দুইজন চাচা, একজন পদার্থবিদ, একজন অর্থনীতিবিদ, মানে দুজনই শিক্ষক, খুব বড় মাপের শিক্ষক, বিশ্বব্যাপী যাদের সুনাম রয়েছে। আপনার কখনো মনে হয় নাই যে আমি একটু তাদের লাইনে যাই? যদি শিক্ষকতার কখনো অফার পাই, আমার তো করতে মানা নেই আর কি। ওই যে আমি বললাম যে যখন যেটা সামনে আসে ওইটাকে অনুধাবন করে দেন সামনে। আগে থেকেই যদি আমি প্ল্যান করে রাখি তাহলে তো লিমিটেড হয়ে গেল, তাহলে তো আমি বুঝলাম না যে আমার কাজের জায়গাটা কত দূর। মানে যেমন মানে এই যে এই দায়িত্বটা আমি যখন প্রধান উপদেষ্টা আমাকে যখন এই অফারটা দেয় যে তুমি থাকবা কিনা, মানে এইটা যে আমি কখনো করব এটাই তো কখনো আমি চিন্তা করিনি। এরকম একটা জায়গায় যে আমরা তো আজীবন সরকারি চাকরি গালি দিয়ে আসছি, বিসিএস, আমরা তো অ্যান্টাই বিসিএস জেনারেশন একটা। সো এই এখন যে আমি একটা প্রধান উপদেষ্টার কার্যালয়ে একটা রুমে বসে কাজ করি, এটাও একটা মানে এটা যদি আমি নিজেকে লিমিট করে ফেলতাম যে এইটা করব ওটা করব, তাহলে তো আমি হয়তো এই কাজটা করতে পারতাম না। তো আমি নিজের ভবিষ্যৎ কতটা লিমিটের মধ্যে রাখতে চাই না, কি যেটা যখন আসবে সেটা যদি মনে হয় করতে ইচ্ছা করছে করব। যদি কখনো ভবিষ্যতে রাজনীতি করার প্রস্তাব আসে? ওই যে কখনো তো মানে আমি তো কোনো কিছু ক্লোজ ডাউন করে রাখিনি, সেটা উন্মুক্ত রয়েছে, সেটা সব কিছু উন্মুক্ত রয়েছে। মানে শুধু রাজনীতি কেন, আপনি মানে যে কোনো কিছু যখন সময় বলে দিবে আমি কি করবো আসলে আমি আমার আগের থেকে মনে হয় প্ল্যান করে রাখলে জিনিসটা লিমিটেশন চলে আসে আর কি। এলাকার সঙ্গে যোগাযোগ কেমন? আমরা তো জানি যে চট্টগ্রামের হাটহাজারীতে আপনাদের আদি নিবাস। স্যাডলি আমি বলবো যে এলাকার সাথে আমার যোগাযোগটা হয়তো তুলনামূলকভাবে একটু কম অন্যদের চেয়ে, কারণ আমি যেহেতু ঢাকায় বড় হয়েছি, বা আমার ঢাকায় যেসব আমার চাচাতো ভাই বোনরা বড় হয়েছে তাদেরও যোগাযোগটা কম। কিন্তু আমাদের একটা মজার ইয়ে ছিল যে আমাদের প্রতি ঈদে আমাদের চিটাগং যেতে হতো, এবং আমরা যেতাম। এবং ঢাকায় যেসব চাচারা থাকেন ওনারাও আমরা ট্রেনে করে চিটাগং যেতাম, এবং এটা ম্যান্ডেটারি ছিল, কুরবানি ঈদ, রোজার ঈদ, দুইটাতেই। এবং সেটা বহু বছর পর্যন্ত কিন্তু হয়েছে, ইভেন আমার বাবা বেঁচে থাকার আগ পর্যন্ত দ্যাট ওয়াজ ম্যান্ডেটরি। এবং ঈদ কখনো আমার ওভাবে ঢাকায় করা হয়নি।
ও অদ্ভুত যোগাযোগ সবসময় থাকতো। তখন আমরা হাটাজারি যেতাম, আমরা নদীনী হাটে যেতাম, আমাদের যে পৈতৃক বাড়ি আছে ওখানে যেতাম। তো ওখানে যতদূর যোগাযোগ হয় আর কি। বাট এটা আমার জন্য একটু দুঃখজনক যে হয়তো আমার এখন যোগাযোগটা তো স্থাপন করা জরুরি। আমিও নিজের রুটসটা একটু জানতে চাই পার্সোনাল কারণে। সো হয়তো যোগাযোগটা আমি নিজের স্বার্থে হলেও আরেকটু বাড়াবো। আপনি প্রধান উপদেষ্টা ডেপুটি প্রেস সেক্রেটারি, আবার তিনি তো আপনার চাচাও। আগে এতদিন শুধু চাচাই ছিলেন, এখন আপনার নিশ্চয়ই বস বা তার কাজ করেন। এখন কি মাঝে মধ্যে যখন তার সঙ্গে একাকী কথা বলেন তখন কি মনে হয় আপনি কি প্রেস সেক্রেটারি হিসাবে কথা বলছেন নাকি চাচার সঙ্গে কথা বলছেন? মানে সেই চাচার সঙ্গে কথা বলার সুযোগটা হয় কি না এখন? খুব কম হয়। আমিও অত ঘাটাতে চাই না, কারণ হচ্ছে উনি তো প্রচণ্ড ব্যস্ত, মানে ওনার ব্যস্ততার লেভেল তো এখন আগে যতদূর ব্যস্ত ছিল তার চেয়ে 100% বেড়ে গেছে। সো উনাকেও পাওয়াটা খুব কষ্ট। আর এখানে যেহেতু আমি একটা দায়িত্বে আছি, উনি আমাকে একটা দায়িত্ব দিয়েছেন, আমি ওই দায়িত্বর মধ্যেই মানে আমিও নিজেকে চেক অ্যান্ড ব্যালেন্সে রাখি আর কি। সো এটা আমার কাছে মনে হয় যে ওই মানে ওনার সাথে আমার মানে ফ্যামিলি গ্যাদারিংয়ে দেখা হয় তখন অন্যরকম, আবার যখন নর্মাল এখন মানে ওয়ার্কিং টাইমে দেখা হয় তখন অন্যরকম। মানে আমার মনে হয় যে ওই যে ওই চেক অ্যান্ড আমি প্রথম ইয়েতে যে ওই কালচারটা আমরা জানি যে চেক অ্যান্ড ব্যালেন্সটা কোথায় রাখতে হয় আর কোথায় উনি চাচা, কোথায় উনি প্রধান উপদেষ্টা। এক্স্যাক্টলি মানে এটা ব্যালেন্স, চেক এন্ড না ব্যালেন্স এই চেক অ্যান্ড ব্যালেন্সটা রাখাটা অত্যন্ত জরুরি। মানে আচ্ছা, কোনো পরামর্শ দেন চাচাকে? না ওই অডাসিটি আমার নাই যে ওনাকে পরামর্শ দিই, বা আমি হয়তো আমি কি মনে করি সেটা হয়তো বলি, উনিও শুনেন। ওনার সবচেয়ে প্লাস পয়েন্ট হচ্ছে উনি শুনেন, ইজ আ ভেরি গুড লিসনার। এবং যেটা আমরা বিগত দিনে যেটা অভাব দেখেছি, হ্যাঁ উনি কাউকে মানে আমি তো খুব নগণ্য একজন মানুষ, উনি মানে উনি সবার কথা শুনেন। অ্যাকচুয়ালি উনাকে যদি কেউ কিছু বলতে চায় উনি শুনেন, উনি মনোযোগ দিয়েই শুনেন এবং ফেলে দেন না কোনো কিছু। তো আমিও মানে ওনার প্লাস পয়েন্ট হচ্ছে আমি ওনাকে গিয়ে বলতে পারি যে আমি মনে করি এটা, বা এখানে ভুল হচ্ছে, বা এটা ভুল হচ্ছে, বা এরকম। আগে অ্যাটলিস্ট এরকম বলতাম, এবং এখন হয়তো একটু কম বলি, কারণ ওনার শিডিউলটাও আমার দেখতে হয়। আমিও ওনার উপর আবার একজন চাপিয়ে দিতে চাই না। বাট ওনার সবচেয়ে বড় প্লাস পয়েন্ট আমি বলবো যে এটা যে ওনাকে বলা যায়। আপনার কি মনে হয় এখনো এই সরকার ঠিক জায়গায় আছে এখন পর্যন্ত? প্রধান উপদেষ্টারই তো নিজের মনে হয় যে এর চেয়ে আরও বেটার হতে পারতো। তো আমি বলার কে যে এখনো ঠিক জায়গায় আছে কিনা? অবশ্যই বেটার হতে পারতো, কিন্তু আমি বলবো এই বেটারের বাধাটা কোথায়? এই বেটারের বাধা অনেক কিছু। এই বেটারের বাধা হচ্ছে লাস্ট মানে আপনি যদি ধরেন একটা কথা আছে যে ফ্যাসিবাদী দোসররা এখনো আছে বিভিন্ন অফিসে, এটা যদি আপনি আজকে অ্যাড্রেস করতে চান, ধরেন আওয়ামী লীগ যারা করছে তারা কেউ সরকারি জায়গায় কাজ করতে হবে, আপনাকে তো 80% গভর্নমেন্ট বাদ দিয়ে দিতে হবে। আপনি লোকবলটা পাবেন কোথায়? মানে এরকম বহুত বাধা বিপত্তি আছে। এটা একটা উদাহরণ, এরকম আরও বহুত বাধা বিপত্তি আছে। কিন্তু আমি জিনিসটা মানে গ্লাস হাফ ফুলভাবে দেখি, আরও খারাপ হতে পারত, প্রচণ্ড খারাপ হতে পারত। এখন যে স্টেবিলিটিটা আছে সেই জায়গাটা কভার আপ করতে পারছে না অবশ্যই পারছে, এবং কারো তো চেষ্টার ত্রুটি নেই। আপনি বলতে পারেন যে আরও ভালো হতে পারতো, যারা চেষ্টা করছে তারাও বলবে আরও ভালো হতে পারতো। কিন্তু আমি দেখছি যে সবাই জান প্রাণ লাগায়, মানে এখানে যেমন ধরেন সবাই তো তাদের নিজস্ব সংসার, নিজস্ব কাজ কর্ম সব ফেলায় এখানে আসছে দেশের জন্য। এবং সবাই কিন্তু এরা যখন বাইরে কাজ করতো আরও বেশি টাকা পেত, বেতন পেত। মানে আমরা তো সবাই বলি যে আমরা 1/3 কাজ করি, আমরা যা আগে কামাতাম, কিন্তু পুরাটাই কিন্তু দেশের কারণে। তো আমার কথা হচ্ছে যে এই চেষ্টাটা মানে আপনি অনেক ক্রিটিসাইজ করতে পারেন, অনেক কিছু করতে পারেন, আপনি এটাও আমার কাছে মনে হয় যে এটা তো আরও খারাপ হতে পারতো, প্রচণ্ড খারাপ হতে পারতো। এই যে আমরা আজকে এত সুন্দরভাবে এখানে বসে আড্ডা দিচ্ছি, মুক্ত গণমাধ্যম নিয়ে আলাপ করছি, মানে 5 তারিখের আগ পর্যন্ত যা ঘটেছে এটা তো মানে কোনো যুদ্ধাবস্থার চেয়ে কম না। তো ওখান থেকে এই পর্যন্ত উতরায় আসা, যেখানে আপনি এবার একটা ঈদ পার হলো, যেখানে কোনো ঝামেলা হলো না, ট্রান্সপোর্টেশন সব ঠিক ছিল, দ্রব্যমূল্য ঠিক ছিল, পূজাও পার হলো। সো ওই দিক দিয়ে আমি বলবো যে মানে এটা বলতেই হয় যে ইন্টারিম গভর্নমেন্ট এটা ফ্যান্টাস্টিক জব। মানে হয়তো আরও ভালো হতে পারতো, বাট অ্যাটলিস্ট মানে উই আর ভেরি স্টেবল। ঢালাওভাবে বলা হয়, আপনিও বলছিলেন একটু আগে যে ফ্যাসিস্ট সরকারের দোসর, যে এইভাবে যদি ঢালাওভাবে সবাইকেই দোসর বানানো হয়। আপনি এখন একটি সরকারি দায়িত্ব পালন করছেন, আপনি জানেন
সব কিছু আপনার মন না চাইলেও অর্ডার তো মানতে হবে। এই অর্ডার মানার ক্ষেত্রে অনেককে বলা হচ্ছে ফ্যাসিস্ট সরকারের দোষর। তো এইটা কি এটা ঠিক কি এটা না? এটা খুব থিওরিটিক্যালি একটা ব্যাপার আর কি। মানে আজকে এখন আমি বসে হয়তো অনেক বলতে পারি যে এটা হচ্ছে না, এটা এভাবে করা হচ্ছে, বাট আমি জিনিসটাকে আপনি যদি একাডেমিকভাবে চিন্তা করেন, এটা রিকনসিলিয়েশনের ব্যাপার। এবং ওই যে রিকনসিলিয়েশনটা এক হাতে হয় না, এটা তখনও পর্যন্ত মানে আপনাকে তো মানুষের ক্ষোভটাও বুঝতে হবে। এবং ক্ষোভটা কিন্তু সরকার থেকে আসে তা কিন্তু না, ক্ষোভটা রাজনৈতিক দল থেকে আসে, ক্ষোভটা সাধারণ মানুষের কাছ থেকে আসে। তো এই এই ক্ষোভটা অ্যাড্রেস করার একমাত্র জায়গাই হচ্ছে রিকনসিলিয়েশন। এবং প্রধান উপদেষ্টা কিন্তু তার একটা বক্তৃতায় বলেছিলেন, আপনার মনে আছে কিনা জানি না, যে যা বাকিদেরকেও এখন বোঝানোর চেষ্টা করো যে তোমরা যা করছো ভুল করছো, আসো এখন নতুন দেশ গড়ি। তো এই রিকনসিলিয়েশনের জায়গাটা কিন্তু এই প্রসেসটা চালু হওয়া দরকার, এবং এটা মানে বটম আপ চালু হলে সবচেয়ে ভালো, এটা কখনো উপর থেকে হতে পারে না। কারণ আমি প্রশ্নটা এই জন্যই করলাম, যেহেতু সাংবাদিকতা করি, আমাদের কাছে অনেক তথ্য আছে, অনেক ডিসি এসপি ব্যক্তিগতভাবে তাদের অসততার কোনো অভিযোগ নেই, কিন্তু দেখা গেছে বিগত দিনে যে 3টি নির্বাচন হয়েছে, নির্বাচন নিয়ে তো অবশ্যই প্রশ্ন রয়েছে, কিন্তু তাদের তো সরকারি দায়িত্বের কারণেই তাদের সেই দায়িত্বগুলো পালন করতে হয়েছে, সরকারি অর্ডারের কারণে। তখন তো তাদের সেই অবস্থা ছিল না যে না আমি এই দায়িত্ব পালন করব না, এই বলার সুযোগ এখনও যেমন নেই, তখনও ছিল না। স্বাভাবিকভাবে সরকারের নির্দেশ তাদের পালন করতে হয়েছে, তারা পালন করেছেন। এখন তাদের বড় বড় দায়িত্ব থেকে সরিয়ে একটা জায়গায় অধিকাংশই ওএসডি রাখা হয়েছে, সদর দপ্তরে রাখা হচ্ছে। এইটাকে কিভাবে দেখছেন আপনি? মনে হয় না এটা কাজের ক্ষেত্রে একটা বড় বাধা? এটা কাজের ক্ষেত্রে একটা বড় বাধা। যেমন আমি জিনিসটা আরও সরলীকরণ করি, সেটা হচ্ছে আমার জায়গা থেকে আপনি যদি আজকে আমার এন্ডে থাকতেন, আপনি কাকে বিশ্বাস করতেন? আপনাকে তো সবাই এসে বলছে ভাই আমার কোনো দোষ নেই, তাই না? আপনি আমার জায়গায় এখন, আপনি ধরেন আপনি প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি, আপনি কাকে বিশ্বাস করতেন? আপনার কিন্তু কাউকে বিশ্বাস করার মানে আপনি এমন একটা জায়গায় আছেন এবং এমনভাবে এই জায়গাটায় এসছেন যে আপনি কিন্তু, আপনাকে সবাই এখন প্লিজ করার চেষ্টা করবে, সবাই বলবে যে ভাই দোষটা ওর, দোষটা আমার না। কিন্তু আপনি এটা ন্যাভিগেট করবেন কীভাবে সেটা চিন্তা করেন। আমি বললাম তো ইটস এ ভেরি ট্রিকি কোয়েশ্চেন, যে এটার কোনো সরল উত্তর নাই। সো এটাকে একাডেমিকভাবে চিন্তা করতে হবে যে এটা আসলে রিকনসিলিয়েশন ছাড়া কোনো উপায় নেই। আচ্ছা, প্রশ্ন উত্তর বাদ দিয়ে যদি আমরা সবাইকেই এই যে এখন একটি সংস্কার বা নতুন দিনের আশায় আপনারা চলছেন, সেটার সঙ্গে সম্পৃক্ত করা যায় না? সেটা এই ট্রেনে তাদেরকে উঠিয়ে না, দেওয়া যায় না? ওইটাই তো বললাম যে এই রিকনসিলিয়েশনটা বটম আপ হইতে, এবং এক হাতে তালি বাজে না তো। রিকনসিলিয়েশনটা ওখান থেকে আসতে হবে, তো কাউকে তো বলতে হবে, নাকে খত দিতে হবে যে আমরা ভুল করছি। এটা তো এখনো পর্যন্ত শোনা যাচ্ছে না। মানে আমরা তো বললাম যে আমরা অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগকেও ব্যান করেনি, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু কোনো জায়গায় বলে নাই যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে না। আমার কথা হচ্ছে যে তাহলে এবার আমি ওখান থেকে কি দেখছি? আমি তো এখনো পর্যন্ত মানে ওনার মানে শেখ হাসিনার ওই বস্তা পচা ভাষণই শুনে যাচ্ছি, যেটার মধ্যে কোনো প্রকার অনুতাপ নাই, কোনো প্রকার মানে সরি নাই। সো আপনি মানে এটা তো এক হাতে কখনো তালি বাজবে না। আচ্ছা, আমরা আবার একটু গণমাধ্যমে ফিরি। এখন পর্যন্ত যতগুলো কমিশন হয়েছে, সংস্কার কমিশন, তার মধ্যে সম্ভবত এই গণমাধ্যম নিয়ে যে সংস্কার কমিশনটা হয়েছে, তারাই কিন্তু প্রথম তাদের প্রস্তাবনাগুলো দিয়েছে। তো সেই প্রস্তাবনাগুলো নিশ্চয়ই আপনিও দেখেছেন। কি মনে হয়, বাস্তব ভিত্তিক কিনা? না, অবশ্যই বাস্তব ভিত্তিক। এটা বাস্তব ভিত্তিক না হওয়ার কোনো কারণ নেই। এখন কথা হচ্ছে যে কতদূর বাস্তব ভিত্তিক এবং কতদূর সময় লাগবে এটা ইমপ্লিমেন্ট করার, দ্যাট ইজ দ্য বিগ কোয়েশ্চেন। গণমাধ্যম আমার মনে হয় সবাই অ্যাট দি এন্ড অফ দ্য ডে চায় যে গণমাধ্যম মুক্ত থাকুক। এটা কি সরকারেরও লাভ হয়, সরকারও একটা চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে থাকতে পারে। আমরা কিন্তু সবসময় সাংবাদিকদের বলে আমাদের ভুলটা আপনারা ধরাই দিবেন। আমরা কিন্তু সবার আগে সকালবেলা উঠে 5টা-6টা পেপার পড়ি, এই কারণে যে কোথায় কোথায় ভুলটা হয়েছে এটা বলার জন্য। এবং ওই ব্যাপারটা থাকলে মানে গণমাধ্যমই এখানে সরকারকে সবচেয়ে ভালো চেক অ্যান্ড ব্যালেন্সের মধ্যে রাখতে পারে। আমার কাছে মনে হয় যে এটা ইমপ্লিমেন্ট না হওয়ার কোনো কারণ নেই। এটা এখন রাজনৈতিক দলগুলো হয়তো বুঝবে যে এটা কতটুকু ইমপ্লিমেন্টেশন হবে, কতটুকু অন্তর্বর্তীকালীন সরকার করবে, কতটুকু পরে করবে। কিন্তু এইটা আমার কাছে মনে হয় যে ইটস আ গুড স্টার্ট। নাও ইটস আপ ফর দ্য কনভারসেশন টু হ্যাপেন, যে এখন আলাপ আলোচনাটা হোক। এটা তো কিছু সাজেশন, কিন্তু এক্সিকিউটিভ পাওয়ারে এখনই কোনো কিছু করা হচ্ছে না। এখন এই যে ডিবেটটা হোক, আপনার কোনো কিছু ভালো না লাগলে আপনি বলেন, হতে পারে না, আরেকজনের ভালো না লাগলে বলুন।
ধন্যবাদ অপূর্ব জাহাঙ্গীর। ধন্যবাদ আমাকে ডাকার জন্য। অনেক কথা হলো, অনেক কিছু জানলাম। আশা করি আপনার যেই আশার কথাগুলো শুনিয়েছেন সেই আশাগুলো পূরণ হোক। আসলে দেশ ভালো থাকলে সেই সুবিধা সবাই পায়। আসলে আসলে এবং আমি 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 বললাম তো, আমি প্রচণ্ড অপটিমিস্ট একটা মানুষ। আমি আশা করি যে আমরা ভবিষ্যৎ উজ্জ্বল বাংলাদেশের। আবারও ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। দর্শক, ধন্যবাদ সবাইকে আমাদের সঙ্গে থাকার জন্য।